ভাই আমার লাগেজে সামান গাড়িটা নিয়ে গেছে গা। আমার মোবাইল ছিল ওইখানে, আপনার কিছু গয়না ছিল ওইগুলা, আর আমার চকলেট মকলেট গুলা সব নিয়ে গেছে এয়ারপোর্টের ভিতর থেকে। তারপর হারানো যাইতেছে। এই যে কিছুদিন আগে একজন প্রবাসী কত স্বর্ণ অলংকার, মোবাইল, গয়নাগাটি সবকিছু নিয়ে গেছে। ওই কি সারাদিন কান্নাকাটি করছে? ওইগুলো পাইছে? পায় না। এই যত সব সমস্যা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্টে। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের সবার কেউ না কেউ আসবে। অবস্থাটা দেখছেন, মনে হইতেছে গরুর বাজার। দালালের কারণে আমাদের জীবনটা বরবাদ। আমাদের এখানে যত বাঙালিতে আছে, সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, সৌদি আরবে একই কন্ডিশন। এক দালাল ধরে আমি এক কফি শপে ঢুকছি, তাও আমার 7 মাসের স্যালারি আমার দেয় নাই। আমাদের বাংলাদেশ থেকে সর্বপ্রথম হচ্ছে এই দালাল সিস্টেমটা সরাইতে হইব। গভর্নমেন্টের সবার আগে এটাতে নজরদারি করতে হইব। আমাদের ফাস্টফুড অফিসে যাবেন, আমাদের ফাস্টফুড অফিসে গেলে দালাল ধরা লাগে। আমি 10 বছরের জন্য ফাস্টফুড করছি, তাও দালালের 20,000 টাকা খাওয়াইয়া। এই মাসের 30 তারিখে আমার ভিসা মেয়াদ শেষ। আমি চলে আসছি, কিন্তু আমি আর যাওয়ার মতো কোনো আমার প্ল্যান নাই। না থাকার একটাই কারণ, আমরা ওইখানে যে রেমিটেন্স ফাইটাররা থাকি, আমাদের ওইখানে আপনার মনে করেন কোনো ক্যাপাসিটি নেই, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। বাঙালিরা এখান থেকে যায় 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে বর্তমানে দুবাইতে যাইতেছে হাই প্রফেশনাল বিষয়গুলা। আমি নিজে, আমার বাপে আমাকে গরু বিক্রি করে, ওর ফালিত 2টা গরু বিক্রি করে আমার ফাটাইছে। কিন্তু আমরা ওইখানে যাই, আমরা কোনো কিছু করতে না পারি, আমরা এখন আসতে আবার বাধ্য হয়েছি। ওইখানে বর্তমান যে অবস্থা আমাদের ওইখানে, আমরা ওইখানে গেলে আপনার মনে করেন আমাদেরকে কোনো কাজ দেয় না। আমরা কোনো কাজ পাইতেছি না, কোনো ভালো সুযোগ সুবিধা পাইতেছি না। এটা আমাদের গভর্নমেন্ট দেখা দরকার। আমাদের না কাজ না হওয়ার মেইন কারণ হচ্ছে দালালের কারণে আমাদের জীবনটা বরবাদ। আমাদের ওইখানে যত বাঙালিতে আছে, সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, আমি সৌদি 5 বছর থেকে এরপরে আসছি। সৌদি আরবে একই কন্ডিশন। এক দালাল ধরে আমি এক কফি শপে ঢুকছি, তাও আমার 7 মাসের স্যালারি আমার দেয় নাই। পরবর্তীতে আমি সৌদি থেকে ব্যাক করছি। তারপরে 2 বছর বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পরে 2 বছর পরে আমি আবার আপনার গেছি দুবাইতে। বউ টিন করে গেছি। যাওয়ার পরে আপনার মনে করেন 3 বছরের মতো ছিলাম। 3 বছরে আপনার কোনো সুযোগ সুবিধা করতে পারিনি। বর্তমানে আমি এখন 6 লাখ টাকা ঋণ। বাড়িতে কাউকে না জানাই চলে আসছি, কারণ এখানে কোনো কাজ নেই, কাম নাই, কোনো কিছুই নেই। দালালদের উদ্দেশ্য বলতেছে, এটা আমাদের গভর্নমেন্টে এগুলোর প্রতি খেয়াল রাখা দরকার আছে। আমাদের গভর্নমেন্ট এই দালাল সিস্টেমটা উঠাক। দালাল সিস্টেমটা সরাই ফেললে মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি যারা আছে, সর্বনিম্ন খরচে তারা বিদেশে যেতে পারে। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা আপনার মনে করেন দুবাইতে যায় 70 থেকে 80,000 রুপিতে। বাংলাদেশের যদি টাকায় হিসাব করেন আপনার সর্বোচ্চ 1 লাখ টাকা। তারা আমেরিকাতে যায় হচ্ছে আপনার 7 লাখ টাকায়। বাংলাদেশে ধরেন 8 থেকে 9 লাখ টাকা। আর আমরা আমেরিকাতে যাইতে হইলে 55 লক্ষ টাকা আমরা খরচ করতে হয়। ইতালি যাইতে হইলে আমরা 25 লক্ষ টাকা বর্তমানে খরচ করতে হয়। তারা মনে করেন আপনার 2 থেকে 3 লাখ টাকা ইতালি যেতেছে। তাহলে আমাদের এই ইয়েটা কোন জায়গায়? আমাদের দেশেরই সমস্যা, এবং কি আমাদের দালালে আমাদেরকে বেশি মার্ডার করে। আমাদের বাংলাদেশ থেকে সর্বপ্রথম হচ্ছে এই দালাল সিস্টেমটা সরাইতে হইব। গভর্নমেন্টের সবার আগে এটাতে নজরদারি করতে হইব। এটা আমরা যদি মনে করেন আপনার গভর্নমেন্টের ডাইরেক্ট, আমরা গভর্নমেন্টের যে ট্রাভেলস গুলো আছে, হ্যাঁ সরকারি যে ট্রাভেলস গুলো আছে বা বাংলাদেশ এম্বাসি যে ইয়েগুলো আছে, আমরা ওইগুলো থেকে যদি ডাইরেক্ট নিতে পারতাম, তাহলে মনে করেন আমাদের এত টাকা পড়ে না। এখন আমরা কি করতে হয়? আমরা মনে করেন দালাল ধরতে হয়। আমরা যেখানে বর্তমানে বাংলাদেশে না, শুধু দুবাই বলেন, কাতার বলেন, সৌদি বলেন, ইউরোপ, আমেরিকা যেখানেই যাবেন আপনি, বাঙালি দালালটা বেশি। আমাদের বাঙালির সাথে এই ঘটনাগুলো হয় বেশি। অন্য দেশগুলোতে কিন্তু এরকম নাই ভাই। সরকারের উদ্দেশ্য সর্বপ্রথম কথা হচ্ছে, আমার 2টা দাবি সরকারের কাছে। আমি একজন রেমিটেন্স ফাইটার। আমি বিগত 9 বছর ধরে আমি বিদেশ কাটাইতেছি। 5 বছর সৌদি কাটাইছি। আমি 4 বছরের মতো আপনার মনে করেন দুবাইতেই ছিলাম। সরকারের প্রতি একটাই অনুরোধ, আমাদের এয়ারপোর্টে যে হয়রানিটা, সর্বপ্রথম এটা। কারণ আমি 1 মাস হয়েছে আমি বাড়িতে আসছি। আমি 1 মাস আগে আমি এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে আমি হয়রানিটা হয়েছি আমার লাগেজ নিয়ে। ভাই আমার লাগেজে সামান গাড়িটা নিয়ে গেছে। আমার মোবাইল ছিল ওইখানে, আপনার কিছু গয়না ছিল ওইগুলা, আর আমার চকলেট মকলেট, দুধের কন্টেনার যে বক্স গুলো ওইগুলা ছিল, এগুলা সব নিয়ে গেছে এয়ারপোর্টের ভিতর থেকে। ওনাদের কাছে অভিযোগ জানাইছি, ওনারা বলতেছে আপনি ওয়েট করেন, 2 দিন পরে আসেন, 3 দিন পরে। এখন দেখেন আমার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী। এখন আমি হয়তো আমার মোবাইলটার দাম বাংলাদেশ 20 থেকে 25,000 টাকা। হয়তো দেখছেন আমার বারবার তো আসা যাওয়া সম্ভব না। ওনাদের কাছে আসলে ওনারা বারবার খালি টাইম দেয়। কারণ আমাদের তো এতবার আসা যাওয়া সম্ভব না। এখন কি করার, আল্লাহর উপরে ইয়া করে সাইডা দিছি। কে বলছে ঘটনা? যদি না ঘটে তাইলে আপনি বলেন, এয়ারপোর্টের ভিতরে এই যে এতগুলো ভিডিও হয়, পাবলিক ফেস হয়, এগুলো কি মিথ্যা সবগুলা? এই যে এয়ারপোর্টের ভিতরে যে অফিসার গুলোর শো করা হয় ভিডিওর মধ্যে, এগুলো কি ভুয়া? আপনি বলেন। এই যত সব সমস্যা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্টে। ভাই ওইখানকার এয়ারপোর্টের মাধ্যমে খুবই ভালো, খুবই ভালো, শুধু ভালো না, খুবই ভালো। তাদের সার্ভিস, তাদের ব্যবহার, তাদের কোনো একটা
যদি যাত্রী কোনো একটা সমস্যা হয় তারা তৎক্ষণাৎ চেষ্টা করে যে ওইটারে সমাধান করার জন্য, কিন্তু আমাদের এয়ারপোর্টে গেলে এগুলো কোনো সমাধানই নেই। আমাদের এয়ারপোর্টে এগুলো কোনো সমাধান নেই, উল্টা আমাদের এয়ারপোর্টে যাত্রীর উপরে গায়ে হাত দেয়, যাত্রীর উপরে এরা জড়া হয়ে যায়। এটা মনে করেন ভাই আমরা বাঙালি, সোজা বাংলা কথা একটাই, আমরা হচ্ছে বাঙালি, আমাদের পাওয়ারটাই বেশি ভাই। আনসারদের ব্যবহারের কথা বললে লাভ নাই, আনসারদের ব্যবহার এরা কখন কি করে আমরা নিজেরাও এগুলো ব্যবহারের কোনো কিছু বুঝি না, আমরা নিজেরাই বুঝি না। এরা কখনো ভালো দেখায় কখনো খারাপ দেখায়, এগো মানে আসলে কোনো ঠিক ঠিকা নাই এগো ব্যবহারে। আমাদের রেমিটেন্স ফাইটার যারা আছে তাদের এই দালাল সিস্টেমটা সরান, আমাদেরকে এই রেমিটেন্সে যারা আপনার বাংলাদেশের মাধ্যমে সর্ববেশি আসে, আপনি কি রেমিটেন্সের টাকায় আপনার দেশটা চলতেছে, এবং কি বাংলাদেশে চলে কি ফুড অ্যান্ড ফুডের ব্যবসাগুলো চলে বেশি। আপনি রেমিটেন্সের যে ইয়েগুলো রেমিটেন্স ফাইটার যারা ভাই দেখেন, তাদের দাবি কিন্তু বেশি না, তাদের দাবি হচ্ছে তাদের এই দালাল সিস্টেমটা সরায় তাদেরকে একটা ভালো সুযোগ সুবিধা করে দেওয়া। এই যে ভিসা, আমরা যে ভিসাগুলো এই যে দুবাইতে বর্তমান যাইতে আপনার মনে করেন 6 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়, এত টাকা কিন্তু লাগে না লিগেলি ভাই। ফাস্ট ফুডের বিষয়টা আমরা ফাস্ট ফুডেও প্রচুর ঝামেলা, আমাদের ফাস্ট ফুডেও প্রচুর ঝামেলা। আমাদের ফাস্ট ফুড অফিসে গেলে দালাল ধরা লাগে। আমি 10 বছরের জন্য ফাস্ট ফুড করছি, তাও দালালের 20,000 টাকা খাওয়াইয়া। দালাল ছাড়া এখানে কোনো কিছুই হয় না। আমি ঢাকা থেকেই আবার ফাস্ট ফুড করছি, আর প্রথম ফাস্ট ফুড করছি আমি নোয়াখালী থেকে, এখন বর্তমান ফাস্ট ফুড করছি আমি ঢাকা থেকে, তাও 20,000 টাকা খাওয়াইয়া করছি। এখানে যত বড় শিক্ষিত লোক আসুক না কেন, মানে এখানে কোনো আইল বেল নাই, কোন দিয়ে আসবো বা যাত্রীদের কিভাবে রিসিভ করবো, কোনো লাইনম্যান নাই, কেউ নাই। একজনে আছে যে হাজার হাজার যাত্রী যাইতেছে আইতেছে, এখন উনি একজনকে ধরতেছে আরো 10 জন ঢুকে যাইতেছে, কোনো শৃঙ্খলা নাই। যারা নতুন আসছে এরা তো জানে না, বারবার ওনাকে কি জিজ্ঞাসা করবো? তো এগুলো তো আগে এখানে লোক থাকা দরকার বা এখানে লিখিত থাকা দরকার যে নামবো কোন দিক দিয়ে বা আমার যাত্রীরা কোন দিক দিয়ে বের হইবো। এগুলো কোনো শৃঙ্খলা নাই, আসতেছে একটা লোকেরা শুধু জিজ্ঞাসা করতেছে যে আমার যাত্রী নামবো, আমি কোন জায়গায় দাঁড়াবো। তো একজন কি এতগুলো লোকের সাথে কথা বলে পারে? আমাদেরকে ঢুকতে দিতেছে না, এদিক দিয়ে 10টা লোক ঢুকে গেছে। এ হচ্ছে অবস্থা। একটা এয়ারপোর্টে যে একটা শৃঙ্খলা দরকার, ওইটা একদম নিম্নমানের বললেও কম হবে। নাই নাই বলতে নাই, শৃঙ্খলা নাই। যারা ক্ষমতা আছে তারাই তো সবগুলা কন্ট্রোল করবে আর কি। এখানে কর্তৃপক্ষ যারা আছে, দায়িত্বশীল যারা আছে, ওদের গাফিলতি আছে, শৃঙ্খলার অনেক ঘাটতি আছে। এটা তো এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের সবার কেউ না কেউ আসবে। দাঁড়ানোর অবস্থাটা দেখছেন, মনে হইতেছে গরুর বাজার, এরকম একটা অবস্থা। কেউ ওই দিক দিয়ে দাঁড়াইতেছে, যারা এই দিক দিয়ে তো যাওয়ার রাস্তা, এদিক দিয়ে বের হবে, কিন্তু এদিক দিয়েও দেখতেছে বের ঢুকতেছে, ওই দিক দিয়েও ঢুকতেছে, কেউ ওই দিক দিয়ে বেরিয়েছে, কেউ আবার এদিক দিয়ে বেরিয়েছে, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা। রেমিটেন্স যোদ্ধা, উনি দেশের জন্য কাজ করে, তো ওনাদের পরিবার আসে যখন, এটা আসলে যেভাবে ওরা রিসিভ করার দরকার, আপ্যায়ন করার দরকার, ওইটা তো নাই, একদমই নাই। ঠিক আছে, আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যে যার যার মতো অসহায়ের মতো। যখন দেখবে বা ফোনে যোগাযোগ হবে তখন খুঁজা নিজেরটা নিজে বাইর করে নিতে হবে। এটা অবশ্যই মন খারাপ হয়, কিন্তু কয়েকটা বছর পরে যখন মা বাবার দিকে তাকায় বা নিজের স্ত্রীর দিকে তাকায়, ওই দুঃখটা আসলে প্রবাসীরা মনে করে না, ওইটা তখন ভুলে যায়। কিন্তু অবশ্যই এটা কষ্টের বিষয়, যেভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। বসার কোনো একটা ব্যবস্থা নাই, বসার ব্যবস্থা নেই, তার আপ্যায়ন তো নাই, মানে তাদেরকে যে গ্রহণ করবে যে আমরা আপনারা আমাদের তো মেহমান, ওইটা একদমই নাই। কোনো শৃঙ্খলা না, দেখেন এত অপরিষ্কার, এয়ারপোর্টটা এত অপরিষ্কার থাকে না। অবশ্যই আমার কথা হচ্ছে যে আমার বড় ভাই আসবে, হ্যাঁ, আমরা এখান থেকে আসছি 6 জন, 6 জনের 2 জনকে হইলো ভিতরে যে একটা ভালো একটা ইয়াতে বসার জায়গা দেওয়ার দরকার ছিল। আমরা 6 জনের কেউ ঢুকতে পারতেছি না, এখনো বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, উনি ফোন দিয়ে বলবে যে আমি অমুক জায়গায় আসি, বের হয়েছে, তখন ওনারা খুঁজে নিতে হবে। আমাদের সবাই দেয়, সরকার তো অবশ্যই দেয়, এখানে যেহেতু ওনারা ক্ষমতা আছে, ওইগুলো ওনাদের দেখার বিষয়। কিন্তু ওই যে অনেক বছর পরে যখন মা বাবার দিকে তাকায়, দূর থেকে তাকায়, তখন তার ওই দুঃখটা থাকে না যে আম্মু দাঁড়িয়ে রয়েছে। সে তার আম্মুকে দেখছে, হ্যাঁ, যে দাঁড়িয়ে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, ওই জিনিসটা তার কাজ করে না। সে ধরে যায়, তার মাকে ধরে। ঠিক আছে, কিন্তু তার মাকে দরকার ছিল একটা বসার ব্যবস্থা করে দেওয়া সুন্দর, কিন্তু এখানে গাদাগাদি করে সবাই দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে গরুর বাজারের মতো। ঠিক আছে, ফোন দিয়া বাইরে যায় খুঁজে নিতে হইতেছে। এই বিষয়টা আসলে এটা অন্য কোথাও নাই। গাড়ির ব্যবস্থা ভালো, মোটামুটি ভালো বলা যায়, কিন্তু এটা তো ট্যাক্স নিতেছে না, তো ট্যাক্স নিলে ওরা গাড়ি দেখাশোনা করবে, সমস্যা কি? এখানে তো ফ্রি থাকলে তো ভালো হইতো, যে আসছে গাড়ির পার্কিং করা একটা জায়গা আছে, কিন্তু পার্কিং করতে হয় টাকা দিয়ে পার্কিং করতে হয়। বিমানবন্দরে যে পরিবেশ থাকা দরকার, এটা নাই, টোটালি নাই, বাহিরেও নাই, ভিতরেও নাই। জিডিপি সবকিছু দিক দিয়ে শ্রীলঙ্কা নিয়েছে, কিন্তু ওদের যে এয়ারপোর্টটা যখন আপনি দেখবেন কি অবস্থা এয়ারপোর্টের, কত সুন্দর শৃঙ্খলা, কিন্তু ওর তার চাইতে কত করুণ অবস্থা আমাদের এয়ারপোর্টে। ব্যাগ নষ্ট, চুরি, এগুলা তো হইতেই আছে। এগুলা হওয়ার কারণ হচ্ছে আপনার ভালো লোক অবশ্যই আছে, কিন্তু সকল লোক ভালো ওইভাবে দিতে পারতেছে না। ঠিক আছে, আমার মনে হয় যারা এখানে কাজ করবে, নিয়োগ পাবে, ওদেরকে ওদের চরিত্র, মেধা, যোগ্যতা সবকিছু মিলিয়ে দেখাশোনা করে তারপর একটা নিয়োগ দেওয়া দরকার। তাদের ব্যাগগুলো যেভাবে রিসিভ করা দরকার ওইভাবে করে না, তারপর হারানো যাইতেছে। এই যে কিছুদিন আগে একজন প্রবাসী কত স্বর্ণ অলংকার, মোবাইল, গয়নাগাটি সবকিছু নিয়ে গেছে। ওই কি সারাদিন কান্নাকাটি করছে, ওইগুলো পাইছে? পায় না। এইটুকুনো, মানে কোনো নিরাপত্তা নাই, আছে আর কি। এখন দেখা যাক কতটুকু সামনে কি হয়।